অলক্ষী ছেলে, জন্মের সাথে সাথে মাকে খেয়েছিস, তার কিছুদিন পর বাবাকেও খেয়ে নিলি, আর এখন আমাদের খাওয়ার ধান্দা। তোর মতো কুলাঙ্গা ছেলে মরতে পারিস না? রাস্তাঘাটে এত মানুষ মরে, তুই মরতে পারিস না? রাধিকা বেগম কথাগুলো বলছে আর অনেককে বেল দিয়ে বেদরম ভাবে পিটাচ্ছে। পিটাতে পিটাতে হাঁপাতে শুরু করে, আর অনেক ফ্লোরে শুয়ে গড়াগড়ি খাচ্ছে, শরীরটা ফ্লোরে এলিয়ে দিয়েছে। মারের দাগগুলোর মাঝে রক্ত জমাট বেঁধে গেছে, ওটার শক্তি পর্যন্ত পাচ্ছে না। মা, বাবা, তোমরা চলে গেলে, আমাকে কেন সাথে নিয়ে গেলে না? তোমাদের ছাড়া তোমাদের অনেক ভালো নেই। চাচিমা প্রতিদিন নানা অজুহাতে আমাকে মারে। মা ও বাবা, আমি সহ্য করতে পারি না, জানো, খুব কষ্ট হয় আমার। তোমরা আমাকে তোমাদের সাথে নিয়ে যাও। রাধিকা বেগম অনেককে এভাবে রেখে চলে যায়। অনেক তার আব্বু আম্মু ছবিগুলো জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আপনারা হয়তো ভাববেন, একটা ছেলে কেন মেয়েদের মতো মার খেলো, প্রতিবাদী বা কেন করলো না? তাহলে শুনুন, দুনিয়াতে যদি দুইটা ছায়াই একা রেখে চলে যায়, তখন বোঝা যায় দুনিয়া কতটুকু নিকৃষ্ট। অনেকের আব্বু আম্মু মারা যাওয়ার পর সে তার চাচা চাচির কাছে বড় হয়। চাচার সামনে রাধিকা বেগম অনেককে অনেক আদর স্নেহ করার অ্যাক্টিং করে, আর চাচা অফিসে চলে গেলেই অনেকের উপর অত্যাচার শুরু হয়। অনেক মুখ বুঝে সব সহ্য করে, কারণ ছোট থাকতেই ভয় দেখিয়ে দেখিয়ে বড় করা হয়েছে। ঘরে রান্না থেকে শুরু করে কাপড় কাচা সহ যাবতীয় কাজ অনেককে দিয়ে করায়। রাধিকা বেগমের একটাই মেয়ে, নাম সাদিয়া। মেয়ে খুব অহংকারী, তবে সে অনেককে অনেক পছন্দ করে। অনেক সাদিয়াকে তেমন পাত্তা দেয় না, টিউশনি করিয়ে নিজেই নিজের খরচ বহন করে। এইবার ভার্সিটিতে উঠেছে অনেক, তার খুবই ইচ্ছা পড়াশোনা করে অনেক বড় কিছু হওয়ার, কিন্তু সবার কি আর সব ইচ্ছা পূরণ হয়? রাত 9:30 সই সই অনেক রুমে মরার মতো পড়ে আছে। অনেককে এভাবে বেরমভাবে পিটিয়ে চলে যাওয়ার পর আর এসে দেখেনি ছেলেটা মরে গেছে নাকি জীবিত আছে। অনেক জ্বরে কাতরাচ্ছে। ভাই থেকে আকরাম সাহেবের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। মনে হয় আকরাম সাহেব মানে তার চাচা অফিস থেকে চলে এসেছে। চাচা তাকে অনেক আদর স্নেহ করে। রাধিকা, অনেক বাবা কোথায়? আজ তাকে দেখছি না। প্রতিদিন তো অনেক দরজা খুলে দেয়, তাহলে আজ তুমি কেন? অনেক কোথায়? আকরাম সাহেবের কথায় রাধিকা বেগম চুপচে যায়। আমতা আমতা করে বলে, অনেক আজ তাড়াতাড়ি শুয়ে পড়েছে, তার নাকি ঘুম পাচ্ছে, তাই আমি আর না করিনি। আকরাম সাহেব বলল, আচ্ছা ঠিক আছে, বাবা মা মরা ছেলেটাকে কোনো রকম কষ্ট দিও না, দেখে রাখিও। আমার ভাইয়ের রেখে যাওয়া শেষ স্মৃতি অনেক। আর সাদিয়া কোথায়? ও, ভুলেই গিয়েছি, আমার নবাবজাদি কন্যা তো সন্ধ্যার সময় দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। দাও, খাবার দাও, আমিও উঠি, শরীরটা অনেক ক্লান্ত। আকরাম সাহেবের কথায় রাধিকা বেগম খাবার বেড়ে দেন। উনি খাবার খেয়ে রুমে চলে যায়। রাধিকা বেগম হাঁপ ছেড়ে বাঁচে। অনেককে আকরাম সাহেব খুবই আদর স্নেহ করেন। যদি কখনো শুনে রাধিকা বেগম অনেকের উপর এমন টর্চার করে, তাহলে উনাকে আস্ত রাখবেন না আকরাম সাহেব। রাধিকা বেগমের রুমে চলে যায়। আকরাম সাহেব সকাল 7টায় অফিসের উদ্দেশ্যে বের হয়ে যায়। ফরজের আদান শুনে অনেক আস্তে আস্তে চোখ খুলে বসে। এখন শরীরটা একটু ভালো লাগতেছে। রাতে তো শরীর নাড়াতেই মুশকিল ছিল। অনেক আস্তে আস্তে উঠে ওযু করে ঘরেই নামাজ পড়ে নেয়। আজ আর এই অবস্থায় মসজিদে যেতে পারবে না। নামাজ পড়ে শরীরটাকে বিছানায় এলিয়ে দেয়। কি রে অলক্ষীর বাচ্চা, বাজে কয়টা? উঠ, এত বেলা করে ঘুমালে বাজার করতে যাবে কে? বুয়ার রান্নার কাজে কে হেল্প করবে? উঠ, সাদিয়ার কলেজ আছে। রাধিকা বেগম কথাগুলো বলছে আর অনেককে পা দিয়ে নাড়া দিচ্ছে। যখন দেখতেছে অনেকের কোনো রেসপন্স নেই, তখন অনেকের গায়ে এক বালতি পানি ছুঁড়ে মারে। অনেক লাফ দিয়ে উঠে বসে। চাচিমার দিকে একবার তাকিয়ে বলে, চাচিমা, আমার শরীরটা ভালো নেই, প্রচন্ড ব্যথা আর জ্বর, অনেক গা পুড়ে যাচ্ছে, প্লিজ অন্য কাউকে দিয়ে কাজগুলো করান। নিলয়ের কথা শুনে রাধিকা বেগম আগুন হয়ে কষিয়ে একটা থাপ্পড় মেরে বলে, অলক্ষীর বাচ্চা, কাজে ফাঁকি দেওয়ার ধান্দা, যা কাজ কর গিয়ে। এগুলো অজুহাত দেখালে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। অনেক দেখলো ওনার সাথে শুধু শুধু তর্ক করে কোনো লাভ নেই, কাজ করতেই হবে, তাই কথা না বলে কাজ লেগে পড়ি। অনেক, এই অনেক, কোথায় তুই? আমার ঘরে চা নিয়ে আয় তো। সকাল কখন হয়ে গেছে, আমি এখনো চা পাইনি। আম্মু কি তোকে এমনি এমনি মারছে? চা নিয়ে আয়। সাদিয়ার কথায় অনেক তাড়াতাড়ি করে চা বানিয়ে সাদিয়ার রুমে যায়। সাদিয়ার চোখ কুচলিয়ে অনেকের দিকে তাকিয়ে বলতে লাগে, তোকে বলছে আমাকে ভালোবাসতে, কিন্তু তুই কি করলি? আমার মুখের ওপর না করে দিলি। তোর দ্বিগুণ কষ্ট করতে হবে। যদি আমার প্রস্তাবে রাজি থাকতি, তাহলে আম্মুর মাঠ থেকে তোকে আমি বাঁচাতাম। অনেক বলল, তুই আমার ছোট বোন হোস, ভুলে যাস না, তোকে আমি ছোট বোনের মতোই দেখি, তাই এগুলো কথা আর কখনো মুখে আনবি না। ছোট হয়ে একে তো আমাকে তুই করে বলছিস, আবার এগুলো কথা বলতে লজ্জাও করে না। অনেকের মুখ থেকে এগুলো শুনে সাদিয়া রেগে মেগে আগুন হয়ে যায়। চিল্লিয়ে বলে, তোর কত বড় সাহস আমাকে কথা শোনাস? আজকে আম্মুর হাত থেকে তোর মার খাওয়াতেই হবে। কথাগুলো বলে সাদিয়া এমন একটা কাজ করে যা অনেক কল্পনাও করেনি। তাকে মার খাওয়ানোর জন্য এমনটা করবে আশাও করেনি।
সাদিয়া অনিকের হাত থেকে চায়ের কাপটা নিয়ে ফ্লোরে সজোরে ফেলে দেয়, যার ফলে চায়ের কাপটা টুকরো টুকরো হয়ে যায়। ফেলার সাথে সাথে রাধিকা বেগমকে ডাকতে থাকে। কাপ ভাঙার আওয়াজ সাথে সাদিয়ার চিল্লানোর আওয়াজ শুনে তড়িঘড়ি করে সাদিয়ার রুমে এসে দেখে ফ্লোরে 4 কাপ ছিটিয়ে আছে। সাদিয়া বলল, আম্মু, এই ছোট লোকের বাচ্চা চায়ের কাপটা ফেলে ভেঙে ফেলেছে, একটুখানির জন্য আমার শরীরে পড়েনি। আরো বলেছে আর নাকি তোমাদের দেওয়া কাজ করতে পারবে না। রাধিকা বেগম বলল, কি বললি অলক্ষের বাচ্চা, তোকে বসে বসে খাওয়াচ্ছি, এটাই তো অনেক। একটু ঘরের কাজ করিস, এতেই হাঁপিয়ে যাস। বুঝতে পারছি, কি আর করবি, মা বাপের মতো এখন চাচাটাকেও খেয়ে ফেলার ধান্দা। তুই তো ছেলে মানুষ, কাজকর্ম করে খেতে পারিস, তবুও কেন চাচার অন্ন ধ্বংস করছিস? আজকে তোর খবর আছে, আমার এত শখের কাপটাকে ভেঙে দিলি। কথাগুলো বলে রাধিকা বেগম রুম থেকে বের হয়ে যায়। আর সাদিয়ার মুখে বিশ্বজয়ের হাসি। সে তাকে অপমান করা শাস্তি দিতে পেরেছে। সাদিয়া বলল, আমার কথা মেনে যদি আমাকে ভালোবাসতি তাহলে আজ রাজার হালে থাকতি। দেখে এখন আম্মুর হাত থেকে তোকে কে বাঁচাই। অনেক ভাবতেই পারছে না সামান্য জেদের জন্য তাকে কিভাবে ফাঁসালো। মনে মনে তার খুব খারাপ লাগে। এই মানুষগুলোই সে তার নিজের খুব কাছের মনে করে, কারণ তারা ছাড়া অনেকের আপন বলতে আর কেউ নেই। অনেক মাথাটা নিচু করে রুম থেকে বের হতেই দেখে রাধিকা বেগম বেল্ট নিয়ে দাঁড়িয়ে আছে। সে জানে এখন যত কিছুই করবে না কেন রাধিকা বেগম তাকে মারবেই, তাই মাথাটা নিচু করে দাঁড়ায়। আজকেও রাধিকা বেগম অনেককে মেরে মেরে আধমরা করে ফেলে। কালকের মারের জায়গাগুলোও এখনো শোকায়নি, আর আজকেও সেম ভাবে পিটালো। কালকে রাতে কিছু খায়নি, আর সকালেও আবার মার খেয়ে নিল। অনেক আস্তে আস্তে উঠে নিজের রুমে গিয়ে ধপাস করে ফ্লোরে পড়ে যায়। জ্ঞান ফিরে প্রায় দুপুরের দিকে। কাল রাত থেকে কিছুই পেটে পড়েনি, শরীরটা একেবারে দুর্বল। আস্তে আস্তে উঠে রান্না করে খাবার কিছু আছে কিনা দেখতে যাই। অনেক খোঁজাখুঁজির পর এটো ভাত তরকারি পাই। কিছু করার নেই, এগুলোই খেতে হবে। খাবার খেয়ে রুমে গিয়ে একটু পড়তে বসে। আজকে তাকে ভার্সিটিতে ভর্তি করিয়ে দেওয়ার কথা ছিল। বিকেলে 2টা টিউশনি করে একটা গার্ডিয়ানের বাবা খুবই ভালো। অনেককে আর্থিক অবস্থার কথা জেনে অনেককে তিনি ভার্সিটিতে ভর্তি করিয়ে দিবেন বলেছে। ভার্সিটির প্রিন্সিপাল নাকি লোকটার বন্ধু হয়। আজকে রাধিকা বেগমের জন্য পারল না। রাত 9টা ছুঁই ছুঁই কলিং বেল বেজে ওঠে। অনেক বুঝতে পারে তার শাশু এসেছে। দরজা খুলে দিতেই আকরাম সাহেব অনেককে দেখে একটা হাসি দেয় আর বলে, কেমন আছিস বাবা? কালকে রাত থেকে দেখি না, তোর শরীর নাকি অসুস্থ, মেডিসিন নিয়েছিস? অনেক তার শাশুর দিকে অপলকভাবে তাকিয়ে থাকে। এই মানুষটা তাকে বাবার ভালোবাসা দিয়ে বড় করেছে, কিন্তু চাচিমা তাকে দেখতেই পারে না। কেন দেখতে পারে না? অনেকের অজানা। চাচুর কথায় অনেক সরু হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ চাচু, শরীর ভালো আছে। আর বাইরে দাঁড়িয়ে কি আমার সাথে কথা বলবে নাকি ঘরে আসবে? অনেকের কথায় আকরাম সাহেব শব্দ করে হেসে দিয়ে বাসায় প্রবেশ করলেন। আকরাম সাহেবের সাথে অনেকের এত ভাবসাব দেখে রাধিকা বেগমের মাথা গরম হয়ে যায়। এই ছোট লোকের ছেলেটাকে এত কেন আদর স্নেহ করে তার জানা নেই। নিজের মেয়ে সাদিয়াকেও এত আদর স্নেহ করে না যতটুকু অনেককে করে। তাই রাধিকা বেগম অনেককে দেখতে পারে না। উনি চাই অনেককে যদি বাড়ির সব কাজকর্ম আর টর্চার করা হয়, যদি অনেক চলে যায় তাহলেই তারা বাঁচে। অনেকের বদলে সাদিয়াকে তিনি আদর স্নেহ করবেন, কিন্তু না, অনেককে কোনোভাবে সরানো যাচ্ছে না। এত মারার পরেও টু শব্দ পর্যন্ত করে না। রাতে তারা সবাই খেতে বসেছে, কিন্তু আকরাম সাহেব অনেককে ডেকেই যাচ্ছে। অনেক রুমে বসেছিল, কারণ রাধিকা বেগম না করে দিয়েছে, তাদের সাথে বসে খেতে পারবে না। অনেক আসে না দেখে আকরাম সাহেব নিজেই অনেকের কাছে যেতে চাইল। সাদিয়া বলে ওঠে, আব্বু, এত আহ্লাদ দেখানোর কি আছে? অনেক খাবে না এখন বলতেছে, তারপরেও কেন জোর করতেছ? কই, আমাকে তো কোনোদিন এভাবে বলনি। পরের ছেলে তোমার কাছে আপন আর আমি পর। সাদিয়ার কথায় আকরাম সাহেব দাঁত কটকট করে তার দিকে তাকিয়ে বলল, এসব কি ধরনের কথা? পরের ছেলে মানে? অনেক আমার আপন বড় ভাইয়ের ছেলে। নেক্সট টাইম যেন সম্মান দিয়ে কথা বলিস। অনেক তোর বড় ভাইয়া হয়, আর অনেককে না নিয়ে খেলে আমার খারাপ লাগে। সারাদিন একটা বার তোদের সাথে খেতে বসতে পারি, তাই সবাইকে নিয়ে খেতে ভালো লাগে। আর অনেককে ভাইয়া বলে ডাকবি, মনে থাকে জানো। আকরাম সাহেবের কথায় সাদিয়া খুব অপমান বোধ করে। এই ছোট লোকটার জন্য তার আব্বু আজ তাকে কঠোর গলায় কথা বলল। মনে মনে সিদ্ধান্ত নেয়, যে করেই হোক এই ছোট লোকটাকে বাড়ি ছাড়া করবেই। আকরাম সাহেব গিয়ে দেখে অনেক শুয়ে আছে। উনি অনেককে শোয়া থেকে তুলে রাতের খাবার একসাথে খাওয়ার জন্য নিয়ে যায়। পরের দিন সকালে অনেক খুব লেট করে ঘুম থেকে ওঠে, কারণ সবার অগোচারে অনেক পড়তে বসে। রাত 3টা পর্যন্ত পড়ে বিছানায় গায়ে লিয়ে দিতেই রাজ্যের সমস্ত ঘুম যেন অনেককে ঘিরে নিয়েছে। ঘুম ভেঙে যায় 7টার দিকে। বিছানা থেকে যেই উঠতে যাবে তখনই দরজার সামনে চোখ যায়। আসলে অনেক কখনো দরজা লাগিয়ে ঘুমায় না, আর দরজার সামনে দাঁড়িয়ে আছে সাদিয়া।
এত সকালে তার রুমে সাদিয়াকে দেখে বেশ অবাক হয়। তার থেকে বেশি অবাক হয় সাদিয়ার হাতে থাকা জিনিসটা দেখে। সাদিয়ার হাতে ছিল চায়ের কাপ। অনেকের জন্য সকাল সকাল চা বানিয়ে এনেছে। অনেক কখনো বাড়িতে চা খায়নি। হ্যাঁ, বন্ধুদের সাথে বাইরে খেয়েছে। তবে আজ সাদিয়ার এমন পরিবর্তন অনেকের হজম হচ্ছে না। অনেক বেশ তিক্তভাবে সাদিয়ার দিকে তাকিয়ে থাকে। সাদিয়া বলল, ভাইয়া রুমে আসতে পারি? অনেক সাদিয়ার মুখ থেকে ভাইয়া ডাক শুনে এক প্রকার ধাক্কা খায়। সাদিয়া তাকে ভাইয়া ডাকছে, এটা কি আদৌ সম্ভব? অনেক সাদিয়াকে রুমে আসতে বলে। সাদিয়া অনেকের খাটের উপর বসে চায়ের কাপটা অনেকের হাতে দিয়ে বলে, আমি চিন্তা করে দেখেছি, আজ পর্যন্ত আমি যা কিছু করেছি তোমার সাথে সবকিছু অন্যায় করেছি। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দাও ভাইয়া। অনেক সাদিয়ার এমন পরিবর্তন দেখে অনেক খুশি প্লাস অবাক হয়। তবে আপাতত এত কিছু ভেবে কাজ নেই। বোনটা তার ভুল বুঝতে পেরেছে, এটাই অনেক। অনেক সাদিয়ার মাথায় হাত বুলিয়ে বলে, ধুর পাগলি, ভাইয়ের কাছে বোনের জন্য কোনোদিন রাগ থাকে না। আর তুই আমার ছোট বোন, আমি তোকে আগেই মাফ করে দিয়েছি। অনেকের কথায় সাদিয়া অনেক খুশি হয়। অনেককে ফ্রেশ হয়ে আসতে বলে। আজ থেকে বুয়া এসেছে, সব কাজ করবে। সে তার মায়ের সাথে এগুলো নিয়ে অনেক তর্ক করেছে। আর ফ্রেশ হয়ে একসাথে নাস্তা করার কথা বলে গেল। অনেক খুশিতে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে সাদিয়া তার জন্য অপেক্ষা করতেছে। আর রাধিকা বেগম নিজের মতো করে বসে আছে। অনেক আস্তে আস্তে গিয়ে টেবিলে বসে। রাধিকা বেগম একবার অনেকের দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নেয়। অনেক, আজ থেকে বাড়ির কোনো কাজ তোর করতে হবে না। আমার মেয়ের জন্য তোকে আমি ছাড় দিচ্ছি, নিজের মতো করে চলতে পারবি। রাধিকা বেগমের কথায় অনেক অনেক খুশি হয়। আজ সব সম্ভব হয়েছে বোনটার জন্য। মনে মনে সাদিয়াকে অনেক ধন্যবাদ দেয়। সাদিয়া খেয়ে কলেজে চলে যায়। আর অনেকও বাড়ি থেকে স্বাভাবিকভাবে বের হয়ে ভার্সিটিতে চলে যায়। কালকে যেতে পারিনি, তাই আজকাল লেট করতে চাই না। খুশি হবার হয়ে নে, অতি তাড়াতাড়ি তোর কপালে অমাবস্যা নেমে আসবে, তখন কেঁদে কুল পাবি না। এভাবে বেশ কিছুদিন চলে যায়। রাধিকা বেগম অনেককে কিছু বলে না। সাদিয়াও আগের থেকে অনেকের সাথে অনেকটাই ফ্রি হয়ে গিয়েছে। এখন আর অনেকের রুমে যেতে হলে পারমিশন নিতে হয় না। বিকেলের দিকে অনেক নিজের রুমে শুয়ে আছে। তখনই সাদিয়া অনেককে ডাকে। অনেক উঠে সাদিয়ার রুমে চলে যায়। গিয়ে দেখে সাদিয়া বসে আছে। অনেককে দেখে উঠে এসে দরজা বন্ধ করে দিয়ে বলে সাদিয়া বলে, ভাইয়া তোকে আজ কিছু বলবো, শুন। অনেক বলে, আচ্ছা বল, তবে দরজা বন্ধ করার কি আছে, এমনিই বলতে পারিস। সাদিয়া বলল, দরজা বন্ধ করে বলতে হবে, সিক্রেট। অনেক বলল, আচ্ছা বল। সাদিয়া বলল, তোর কি মনে হয় তোর সাথে এতদিন ভালো ব্যবহার মন থেকে করেছি? কখনোই না। সাদিয়া কথাগুলো বলে তার জামার হাতার দিকে কিছু অংশ টেনে ছিঁড়ে ফেলে, বুকের দিকে কিছু ছিঁড়ে ফেলে। রাধিকা বেগম আর আকরাম সাহেবকে চিল্লিয়ে ডাকতে থাকে বাঁচানোর জন্য। সাদিয়ার এমন কর্মকাণ্ড দেখে অনেক থ হয়ে দাঁড়িয়ে থাকে। সবকিছু যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। অনেকের টি শার্টটা টান দিয়ে ছিঁড়ে ফেলে সাদিয়া। তখনই দরজার পাশ থেকে আকরাম সাহেব সহ রাধিকা বেগম চিল্লাতে থাকে। সাদিয়া তড়িঘড়ি করে দরজা খুলে রাধিকা বেগমকে জড়িয়ে ধরে বলতে থাকে, আম্মু, ভাইয়া আমার সর্বনাশ করে দিতে চেয়েছিল, আমি কোনো রকম নিজেকে বাঁচিয়ে বের হয়েছি। মেয়ের এমন কান্না দেখে আকরাম সাহেব নিলয়কে কষিয়ে থাপ্পড় লাগিয়ে দেয়। বুকের মাঝে একটা লাথি দিয়ে দুই হাত পেছনে ফেলে দেয়। আকরাম সাহেব বলে, তোকে আমি আমার সন্তানের থেকেও বেশি ভালোবাসতাম, আর তুই আমার মেয়ের সর্বনাশ করতে চেয়েছিস? ছি, নিজের ওপর ঘৃণা হচ্ছে। তোকে নিজের সন্তানের থেকেও আদর স্নেহ করেছি, আজই আমার বাড়ি থেকে বের হয়ে যা। অনেক বলল, চাচু বিশ্বাস করো, আমি কিছু করিনি। সাদিয়াকে আমি আমার ছোট বোনের মতোই দেখি, বিশ্বাস করো আমাকে। আকরাম সাহেব বলল, বিশ্বাস আর তোকে? তুই আমার সব বিশ্বাস নষ্ট করে গুড়িয়ে দিয়েছিস। তোকে আমি দেখলেও নিজের উপর ঘৃণা আসবে। এখনই বের হয়ে যা আমার বাড়ি থেকে। অনেক বুঝতে পারে এখন আর চাচ্চুকে হাজার বললেও বিশ্বাস করবে না, কারণ কোনো মেয়েই নিজের ইজ্জত নিয়ে মিথ্যা বলবে না। অনেক রুমে গিয়ে তার জিনিসপত্র নিয়ে বের হয়ে আসার সময় শুধু বলে, চাচ্চু একটা কথা কি জানো, তোমার আদর্শে আমি বড় হয়েছি। তুমি যেটা শিখিয়েছ ওটাই করে আসছি। আজ পর্যন্ত এমন কিছু করিনি যার জন্য তোমার মাথা নিচু হবে। আমি কিছু করিনি, তবে এখন হাজার বললেও বিশ্বাস করবে না। আসি। কথাগুলো বলে অনেক চলে আসে। আকরাম সাহেব অন্যদিকে তাকিয়েছিল, কারণ ছেলেটাকে তিনি অসম্ভব ভালোবাসে, কিন্তু ছেলেটা তার মেয়ের সাথে এমন করতে পারবে জানা ছিল না। কোথায় যাবে বুঝতে পারছে না অনেক। ঢাকায় যেতে হবে, ওখানে কোনো কাজকর্ম করে পড়াশোনাটা করতে হবে। তাই সে ময়মনসিংহ রেল স্টেশনে চলে আসে। প্রায় সন্ধ্যার পর একটা রেল আসে ঢাকার উদ্দেশ্যে। অনেক গোটাতেই উঠে যায়। প্রায় ফরজের আজান দিবে সময়ে ঢাকা কমলাপুর রেল স্টেশনে নামে। কমলাপুরের মতো জামজট স্টেশনটাও আজ ফাঁকা নির্জন লাগতেছে। অনেক জানে না সে কোথায় যাবে,
তবে সিদ্ধান্ত নাই এই ব্যস্ত শহরটায় যেহেতু এসেছে, সংগ্রাম করে হলেও বাঁচতে হবে। হেঁটে হেঁটে একটু দূরে যেতেই দেখতে পাই কয়েকজন লোক একজনকে ধরে জোরজবস্তি করে তার থেকে টাকা নেওয়ার চেষ্টা করছে। লোকটা মিনতি করতেছে না নেওয়ার জন্য। অনেক তাদের সামনে গিয়ে বলে, কি ভাই, লোকটার সাথে এমন করতেছেন কেন? ওনাকে ছেড়ে দেন। তাদের মাঝ থেকে একজন বলে ওঠে, তোর এখানে কাজ কি? ভাগ এখান থেকে, না হলে তোর কপালে শনি আছে। অনেক বলে, কার কপালে শনি আছে এখনই বুঝতে পারবি। কথাগুলো বলেই অনেক একজনকে কিক মারে, ছেলেটা ছিটকে গিয়ে দূরে পড়ে। এভাবে একে একে তিনজনকে ইচ্ছা মতো কেলানি দেয়। ছেলেগুলো পালিয়ে যায়। লোকটা বলল, কে তুমি বাবা? আজ আমার অনেক বড় উপকার করলে। তা তুমি কোথায় যাচ্ছ? মনে হচ্ছে স্টেশন থেকে আসছ। অনেক বলল, জি চাচা, আমি ময়মনসিং থেকে এসেছি। আপাতত থাকার মতো কোনো কিছুই নেই, যেখানে পাবো শুয়ে পড়বো। লোকটা বলল, কেন, তোমার ফ্যামিলির মানুষ কোথায় বাবা? অনেক বলল, আমি এতিম চাচা, আব্বু আম্মু মারা গেছে, আমার কেউ নেই। লোকটা বলল, এভাবে বলে না, যার কেউ নেই তার আল্লাহ আছে। আচ্ছা চলো, তুমি আমার সাথে আমার বাড়িতে যাবে। আগে আমার মেয়েকে আনি, সে ওই ট্রেন দিয়ে আসার কথা, তাকে নেয়ার জন্য এসেছিলাম, কিন্তু রাস্তায় এই বকাটে ছিনতাইকারীরা ধরলো। অনেক আর দ্বিমত করে না, কারণ থাকার মতো তার কোনো কিছুই নেই। আপাতত ওনার সাথে গেলেই হয়। অনেক লোকটার সাথে আবার স্টেশনের দিকে যায়। সেখানে যাওয়ার পর একজনকে দেখে অনেক, লোকটার পিছনে পালাই ভয়ে। সামনে একজন মেয়ে দাঁড়িয়েছিল। মেয়েটির চোখগুলো টানা টানা, দেখতে অসম্ভব সুন্দর। অনেক মেয়েটিকে দেখে লোকটির পেছনে লুকিয়ে যাওয়ার কারণ হলো, যখন অনেক ট্রেনে ওঠে তখন মেয়েটিকে দেখেই থমকে যায়, কারণ মেয়েটি ট্রেনের টিটির সাথে ঝামেলা করছিল। যখন মেয়েটি ঝগড়া করছিল তখন বারবার মেয়েটির অবাধ্য চুলগুলো মুখের সামনে আছড়ে পড়ছিল। ঝগড়া করার ফাঁকে ফাঁকে মেয়েটির চুলগুলো পিছনে গুজে দিচ্ছিল। অনেক ভালো করেই মেয়েটিকে দেখে। ঝগড়া করার কারণে নাকটা অসম্ভব লাল হয়ে আছে। বলতে পারা যায় অনেক প্রথম দেখাতেই ফিদা হয়ে যায়। দুধে আলতা গায়ের রং। একটু পর মেয়েটি ফুলতে ফুলতে নিজের সিটে গিয়ে বসে। অনেক মেয়েটিকে দেখার জন্য তার সামনের সিটে গিয়ে খালি জায়গায় গিয়ে বসে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর মেয়েটি ওয়াশরুমে যাওয়ার জন্য উঠে ওয়াশরুমে চলে যায়। অনেক খেয়াল করলো মেয়েটির সাইড ব্যাগ থেকে 100 টাকার 3টা নোট পড়ে যায়। অনেক তড়িঘড়ি করে টাকাগুলো হাতে নেয়। মেয়েটিকে দিয়ে যদি একটু কথা বলা যায়। অনেকের ভাবনার মাঝেই মেয়েটি ওয়াশরুম থেকে বের হয়ে নিজের সিটে এসে বসে। তখনই অনেক বলল, হ্যালো মিস, আপনার ব্যাগ থেকে এই টাকাগুলো পড়েছে। অনেকের দিকে একবার আরেকবার টাকাগুলোর দিকে তাকিয়ে মেয়েটি তার সাইড ব্যাগ চেক করে দেখে টাকা নেই। সাথে সাথে মেয়েটা অনেকের হাত থেকে টাকাগুলো গুনে অনেককে প্রশ্ন করে, এই 100 টাকা কম কেন? বের করেন আমার 100 টাকা, না হলে আজকে আপনার অবস্থার 12টা বাজাবো। এভাবে মিল দিয়ে আমার কাছ থেকে টাকা নেওয়ার ধান্দা বের করেন, দিন আমার বাকি 100 টাকা। অনেক মেয়েটার এমন কথাই খাওয়া হয়ে যায়, কারণ একে তো উপকার করলো, তার উপর তাকেই ফাঁসিয়ে দিচ্ছে। অনেক বলল, কি যাতা বলছেন মিস, আমি তো আপনার টাকাগুলো দিয়ে আপনাকে সাহায্য করেছি, এখন আবার আমাকেই ফাঁসিয়ে দিচ্ছেন। কোথায় ধন্যবাদ দিবেন তা না। মেয়েটা বলল, ধন্যবাদ দিতে আমার বইয়েই গেছে। দেখুন, আপনাদের মতো চোরদের আমার ভালো করেই চেনা আছে। টাকা দিবেন নাকি আমি মানুষ ডাকবো বলুন? অনেক বুঝতে পারে এখন যত কথা না বলবে ততই নিজের ভালো। পকেটে হাত দিয়ে দেখে তার কাছেও 100 টাকার একটা নোট আছে। সেটা মেয়েটাকে দিয়ে দেয়। মেয়েটা টাকা নিয়ে ভালো করে দেখে বলে, আমাকে কি আপনার আবুলের বউ মনে হয়? আমার নতুন টাকার নোট, আমার নতুন টাকার নোটটাই আমার লাগবে। এটা আমার টাকা না, আমার টাকা আমাকে দিন। অনেক বলল, আল্লাহ, এ কোন ঝামেলায় পড়লাম। দেখুন মিস, আমি আপনার টাকা নিইনি, তারপরও আপনি যখন বলতেছেন টাকা আমি নিয়েছি, তাই আমার কাছ থেকেই টাকা দিয়েছি, যাতে আপনার অপবাদ থেকে মুক্তি পাই। মেয়েটা বলল, তা বললে হবে না, আমার টাকা আমাকে দিতেই হবে। এগুলো কথা বললে লাভ হবে না, দিন বলছি। অনেক এখন যেন কান্না করে দিবে। কেন দেশে পরোপকার করতে গেল, এখন নিজের টাকাও গেল, সাথে চুরির অপবাদ। উপায় না পেয়ে অনেক ট্রেনের মধ্যে দৌড় দিয়ে অন্য বগিতে চলে যায়। লোকটা বলল, কি বাবা, কোথায় হারিয়ে গেলে? অনেক লোকটার কথাই বাস্তবে ফিরে সামনে তাকিয়ে দেখে মেয়েটি কোমরে হাত দিয়ে রাগী লোকে তাকিয়ে আছে তার দিকে। অনেক শুকনো একটা হাসি দিয়ে ঢোক গেলে। লোকটি বলল, মা মায়া, আজকে এই ছেলেটার জন্যই আমি বেঁচে গেলাম। মেয়েটি বলল, কেন বাবা, কি হয়েছিল তোমার? লোকটি বলল, আর বলিস না, এখানে আসার সময় একদল ছিনতাইকারী আমাকে ধরে বসে, হাতে ছুরিও ছিল। আমার কাছে যা আছে দিতে বললে না করায় আমাকে মারতে আসছিল। তখন এই ছেলে এসে ছিনতাইকারীদেরকে মেরে আমাকে বাঁচিয়েছে। মেয়েটি বলল, এই ছেলে, আপনাকে ধন্যবাদ আমার আব্বুকে বাঁচানোর জন্য, এখন যেতে পারেন। লোকটি বলল, আরে শোন, ছেলেটা আমাদের সাথে আমাদের বাড়িতে যাবে। মেয়েটি বলল, কেন আব্বু, আমাদের বাড়িতে কেন? লোকটি বলল,
কারণ ছেলেটি এই প্রথম ঢাকা এসেছে আর তার কেউ ঢাকাতে থাকে না। ছেলেটি এতিম, আমার এত বড় উপকার করলো, এটা তো করতেই পারি। মেয়েটা আর কিছু বলল না, তবে একটা রাগী লোক অনিকের দিকে দিয়ে চলে যেতে থাকে সামনের দিকে। লোকটি বলল, কি বাবা দাঁড়িয়ে রইলে কেন, চলো চলো আমাদের সাথে। অনিক আর কথা বাড়ালো না, কারণ লোকটার সাথে না গেলে সে কোথায় থাকবে তার জানা নেই। তাই অনিক কোনো দ্বিমত পোষণ করেনি। তারা একটু হাঁটার পরই বিশাল একটা বাড়ির সামনে এসে দাঁড়ায়। মেয়েটি গেটে ঢুকতেই যাবে, তখনই দারোয়ান এসে দরজা খুলে দেয়। অনিক হা করে তাকিয়ে আছে। এত বড় লোক মেয়ে কিনা ট্রেন দিয়ে চলাচল করে। অনিকের মনে হাজার চিন্তার বাস। তখন লোকটি অনিকের সামনে এসে বলে, বাবা দাঁড়িয়ে কেন, চলো ভিতরে চলো। অনিক বলল, এত বড় বাড়ি আপনাদের আঙ্কেল? আঙ্কেল বলল, হ্যাঁ বাবা আমার বাড়ি এটা, কেন পছন্দ হয়নি? অনিক বলল, কি বলেন আঙ্কেল, পছন্দ হবে না কেন? তবে আপনারা এত বড় লোক, তাহলে এত সাদা সিধা ভাবে কিভাবে থাকেন? না মানে আপনার মেয়ে ট্রেন দিয়ে আসলো আর আপনি গাড়ি না নিয়ে একা একা রেল স্টেশনে গেলেন মেয়েকে পিক আপ করতে? আঙ্কেল বলল, বুঝতে পেরেছি বাবা, তোমার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তাহলে শোনো, আমার নাম আনাব চৌধুরী। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আমরা সবাই সাদা সিধা ভাবে চলাফেরা করতে পছন্দ করি, এই আর কি। আচ্ছা চলো ভিতরে চলো, বাকি কথা না হয় ভিতরেই হবে। অনিক আর কথা বাড়ায় না, আনাব চৌধুরীর সাথে যেতে থাকে। দরজার সামনে যেতেই একজন মহিলা এসে বলে, কি গো মায়া, এমন ভাবে রেগে আছো কেন? আর তোমার সাথে ছেলেটাই বা কে? বলছি সব। তারপর আনাব চৌধুরী ওনার স্ত্রীকে সব কাহিনী খুলে বলে। আনাব চৌধুরীর স্ত্রী বলল, তাহলে তো ভালোই করেছো। আর বাবা, তোমার যতদিন মন চাই আমাদের সাথে থাকিও। এখন যাও ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। এটা বলে আন্টি একজনকে ডাক দেয়। সাথে সাথে একজন মেয়ে এসে হাজির, সম্ভবত এখানে কাজ করে। আন্টি বলে, আরে বাবা দেখলে আমি কেমন, তোমার নামটাই তো জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি। আমি বললাম, জি আন্টি, আমার নাম অনিক মাহমুদ। আন্টি বলল, রহিমা যাও অনিককে নিয়ে গেস্ট রুমটা দেখিয়ে দিয়ে আয়। আর বাবা যাও ফ্রেশ হও গিয়ে। আমি নিচের দিকে তাকিয়ে শুধু হা মাথা নাড়ালাম, কারণ মানুষগুলো সত্যি অনেক নরম মনের মানুষ। এত বড় লোক হওয়ার পরেও কোনো হিংসে নেই, ওনাদের মেয়ে মায়ারও নেই, তবে অসম্ভব রকম রাগী। উপর দিকে আমার চাচি আর আমার চাচাতো বোন, তাদের কথা মনে আসতেই বুক ছেড়ে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসে। আমাকে রুম দেখিয়ে রহিমা চলে যায়। আমি ফ্রেশ হয়ে এসে খাটে বসতেই রহিমা আবার হাজির। ভাইজান আপনারে খালাম্মা ডাকে খাওয়ার জন্য। আসলে বাসা থেকে আসা পর্যন্ত কিছুই খাইনি, খোদাই পেট চুচু করছে, তাই ওনাকে বললাম আমি আসতেছি। মেয়েটা বসে আছে। আমি মেয়েটাকে দেখেই ভয় পেয়ে যাই, কারণ মেয়েটা আমাকে দেখেই রাগী লুকে চেয়ে আছে। তখনই পাশ থেকে আন্টি বলে উঠল, বাবা আসো বসো, খেতে বসো আমাদের সাথে। ভয়ে ভয়ে গিয়ে একটা চেয়ার টেনে বসি। আমার বসা দেখেই মেয়েটি চেয়ার থেকে উঠে দাঁড়ালো। খাবার না খেয়েই চলে যেতে নিতেই আন্টি বলে উঠল, কিরে ঐশী, খাবার না খেয়ে কোথায় যাচ্ছিস? খেয়ে যা। ঐশী বলল, না না ক্ষুধা নেই আমার, তোমরা খেয়ে নাও। বেশি কথা না বলে খাবার খেয়ে তারপর যাও, জার্নি করে এসেছো, খেয়ে বিশ্রাম করো। আনাব চৌধুরীর কথাই ঐশী চুপ করে খেতে বসে যায়। আনাব চৌধুরী যেমন সোজা তেমন রাগী, তাই ঐশী তার মুখের উপর কথা বলতে পারে না। তার মানে মেয়েটির নাম ঐশী, যেমন দেখতে নামটাও তার সাথে যায়, তবে মেয়েটি বেশ রাগী। আনাব চৌধুরীর কথাই অনেক বাস্তবে ফিরে আসে। তা বাবা কি করবে বললে না তো? আমি বললাম, একটা থাকার জায়গা আর কয়েকটা টিউশনি পড়ালেই হবে। আমি পড়াশোনা করতে চাই, তাই টিউশনি করে নিজের পড়াশোনাটা চালিয়ে যেতে চাই। আঙ্কেল বলল, বাহ বেশ ভালোই তো, কিসে পড়ো তুমি? আমি বললাম, জি আমি এইবার ভার্সিটিতে উঠেছি, কিন্তু ভাগ্যের কারণে পড়া হয়ে ওঠেনি। আব্বা আম্মু মারা যাওয়ার পর আর আগের মতো পড়তে পারি না, টিউশনি করিয়ে কোনো রকম পড়া চালিয়ে যাচ্ছি। আঙ্কেল বলল, দুঃখ নিও না, আমি তোমার ভার্সিটিতে ভর্তি করিয়ে দিব, সাথে তোমার আমি কাজ দিব, করবে, থাকার ব্যবস্থাও করে দিব। আনাব চৌধুরীর কথায় অনেক মনে মনে খুশি হয়ে যায়, তবে কাজটা কি জানে না সে। আঙ্কেল কাজটা কি যদি বলতেন তাহলে ভালো হতো। আঙ্কেল বলল, আচ্ছা তুমি গাড়ি চালাতে পারো? আমি বললাম, জি আঙ্কেল চালাতে পারি। আঙ্কেল বলল, তাহলে তুমি ঐশীর ভার্সিটিতে ভর্তি হবে, আমি সব ব্যবস্থা করিয়ে দিব। তোমার কাজ, তুমি ঐশীর বডিগার্ড হয়ে থাকবে। আমি বিজনেসম্যান জানোই তো, আর ঐশী হলো আমার একমাত্র মেয়ে, তাই ঐশীর উপরে অনেকবার অ্যাটাক হয়েছে। তুমি ভালো ফাইট করতে পারো, তাই আজ থেকে তুমি ঐশীর বডিগার্ড হয়ে ঐশীর ভার্সিটিতে পড়বে, সবসময় দেখে রাখবে। তার জন্য তোমাকে আমি মাসে 20,000 টাকা বেতন দিব। তুমি যেই রুমটাতে আসো সেখানেই থাকবে, কেমন? আমি 100 বার রাজি আঙ্কেল, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব বুঝতেই পারছি না। আপনি আমার সেই সাহারা হয়ে গেলেন। তার জন্যই বলে, যার কেউ নেই তার আল্লাহও আছে, আল্লাহই সব ব্যবস্থা করে দেন। এতক্ষণ আনাব চৌধুরী আর অনিকের কথাগুলো বাকি সবাই মন দিয়ে শুনছিলেন।
যখন বলল ঐশীর বডিগার্ড, তখন ঐশীর মুখ দেখার মতো ছিল। কথা চেপে রাখতে না পেরে ঐশী বলেই ফেললো, আব্বু আমার বডিগার্ড লাগবে না, আমি একাই যেতে পারবো। আঙ্কেল বলল, তোমার উপর অনেক অ্যাটাক হয়েছে, তুমি আমার একমাত্র মেয়ে, তাই আমি চাই না তোমার কিছু হয়ে যাক। আর অনেক বিশ্বস্ত একজন আমি মনে করি। কালকে থেকে অনেক তোমার সাথে ভার্সিটিতে যাবে, আমি সব ব্যবস্থা করে রাখবো। এখন খাবার খাও সবাই। আনাপ চৌধুরীর কথায় সবাই খাবার খেতে লাগলো। উনি খুব মিশক মানুষ, তবে যখন গম্ভীর হয়ে যায় তখন ওনার থেকে আর কোনো গম্ভীর মানুষ নেই বললেই চলে। সবাই খাবার খেয়ে নিজ নিজ রুমে চলে যায়। এইদিকে ঐশী উপরে গিয়ে ব্যাগ থেকে কাপড়গুলো গুছাচ্ছে আর বলছে, অনেকের থেকে কেউ বিশ্বস্ত আর নেই বললেই হলো। একটা চোরকে বাড়িতে এনে জায়গা দিল, 100 টাকার লোভ সামলাতে পারেনি, সে নাকি বিশ্বস্ত। কথাগুলো বলার সময় দ্বিতীয় চেন টান দিয়ে খুলতেই একেবারে কসকসে 100 টাকার নোট নিচে পড়ে যায়। টাকাটার উপর ঐশীর চোখ পড়তেই বিস্তৃত চোখে টাকা দেখে বুঝতে পারে ছেলেটা তাহলে সত্যি কথাই বলছিল। ইস, আমি কখন থেকে চোর বলতেছি, উল্টো নিজের টাকা আমাকে দিয়ে পালিয়ে যায়। ধ্যাত, আমিও না, ছেলেটা আমাকে আর আব্বুকে সাহায্য করেছে, ছেলেটার কাছে কি আমার মাপ চাওয়া উচিত? থাক, কালকেই তো আমরা ভার্সিটিতে যাব। কথাগুলো ভাবতে ভাবতেই ঐশী ঘুমের দেশে পাড়ি জমায়। এইদিকে অনেক মনে মনে ভাবতেছে, চাচ্চু আমাকে ভুল বুঝলো, উনি কি জানতো না তার রক্ত আমার শরীরে? আমি কখনো এমন করব না, আর কখনো যাব না ওখানে। যেখানে বিশ্বাস নেই সেখানে যে কি করব? এখানে থেকেই পড়াশোনাটা চালিয়ে যেতে পারলেই হবে। কথাগুলো ভাবতে ভাবতে অনেক ঘুমিয়ে পড়ে। ফরজের আজানের মিষ্টি ধ্বনি শুনে অনেকের ঘুম ভেঙে যায়। অজু করে এসে মসজিদে যাওয়ার জন্য পরক্ষণেই মনে হয় এখানে কোনো কিছুই তো সে চেনে না, তাই ঘরেই নামাজ পড়ে নেয়। নামাজ পড়ে হাতে থাকা ভাঙা অ্যান্ড্রয়েড মোবাইল থেকে কোরআন শরীফ অ্যাপটা বের করে কোরআন পড়তে থাকে। মিষ্টি কণ্ঠের ধ্বনি শুনে ঐশী পিট পিট করে চোখ খোলে। এত সকালে কখনো সে ওঠেনি, কিন্তু আজকে একটা মিষ্টি কণ্ঠ ভেসে আসছে। কান পেতে শোনার চেষ্টা করে বুঝতে পারে কেউ মিষ্টি কণ্ঠে কোরআন তেলাওয়াত করছে। ঐশীর তেলাওয়াত শুনে আর থাকতে পারেনি। এমন মিষ্টি কণ্ঠের তেলাওয়াত যেন সে আর কখনোই শুনেনি। তাই আওয়াজটা ফলো করতে করতে অনেকের রুমে থামে, সেখানে গিয়ে দাঁড়ায়। দরজা খোলা, উকি দিয়ে দেখে অনেক পশ্চিম দিক ফিরে মাথায় টুপি দিয়ে কোরআন তেলাওয়াত করছে। ঐশীর জানা নেই কতক্ষণ এভাবে ছিল, তবে অনেকের কোরআন পড়া বন্ধ করা দেখেই হুঁশ ফেরে ঐশীর। হয়তো কোরআন পড়া শেষ, তাই সেও চুপচাপ নিজের ঘরে চলে যায়, যাতে কেউ না দেখতে পারে। শুয়ে শুয়ে চিন্তা করতে থাকে, কিভাবে একটা মানুষ এভাবে কোরআন তেলাওয়াত করতে পারে। ঐশীর মনে হচ্ছে সে এভাবে কোরআন তেলাওয়াত শুনেই তার সময় পার করে ফেলতে পারবে। চিন্তা করতে করতে সেও আবার ঘুমিয়ে যায়। এইদিকে অনেক তেলাওয়াত শেষ করেই ঘরের ভেতরে একটু পায়চারি করে বাইরে বের হয়। তখন প্রায় 8টা বেজে গিয়েছে। অনেক দেখে আন্টি আর রহিমা নাস্তা বানাচ্ছে। অনেক গিয়ে আন্টিকে সালাম দিয়ে বলে, আন্টি আমিও আপনাকে সাহায্য করি। আন্টি বলে, ওয়ালাইকুম আসসালাম। না বাবা, তোমাকে সাহায্য করতে হবে না, তুমি সবাই গিয়ে বসো, আমি আর জোর করলাম না। আন্টি নাস্তা বানিয়ে আঙ্কেল আর ঐশী সবাইকে ঘুম থেকে তুললেন। সবাই নাস্তার টেবিলে বসে আছে। ঐশী এখনো আসেনি। একটু পরই ঐশী সিঁড়ি থেকে নেমে এসে টেবিলে বসে আমার দিকে কেমন করে তাকিয়ে আম্মুকে বললেন নাস্তা দেওয়ার জন্য। আন্টি আমাদের সবাইকে নাস্তা দিয়ে তিনিও বসে গেলেন আমাদের সাথে। বসতে বসতে আমাকে বললেন, অনেক বাবা, এমন মধুসুরে কোরআন তেলাওয়াত কোথা থেকে শিখেছ? আজ আমি তোমার মিষ্টি কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনেই ঘুম থেকে উঠেছি, হয়তো আরো কেউ উঠেছে। আন্টির কথায় ঐশী কাশতে শুরু করলো। আন্টি তাড়াতাড়ি পানি এনে দিলেন। ঐশী নিচের দিকে তাকিয়ে খেতে শুরু করলো। আমি আন্টিকে বললাম, গ্রামের বাড়িতে আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে শিখেছি। আন্টি বলল, অনেক সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারো তুমি। আন্টি আর কিছু বললেন না। আঙ্কেল আমাদেরকে রেডি হতে বললেন। আমি গিয়ে আমার চাচ্চু ঈদের দেয়া একটা প্যান্ট আর একটা শার্ট কিনে দিয়েছিল, সেটা এখনো নতুন আছে। আমি সেগুলো পরেই রেডি হয়ে নিচে গেলাম। নিচে যেতেই ঐশী আগের মতো আমার দিকে কেমন করে যেন তাকিয়ে থাকলো। আঙ্কেল আমার হাতে গাড়ির চাবি দিয়ে বলতে শুরু করলো, আজ থেকে তোমার কাজ শুরু। আমি প্রিন্সিপালের সাথে কথা বলে রেখেছি, তুমি তোমার যাবতীয় যা যা লাগবে সবকিছু নিয়ে নিও। আমার কথা বললেই অ্যাডমিশন দিয়ে দিবে। আঙ্কেলের কাছ থেকে বিদায় নিয়ে এসে গাড়ির সামনে যেতেই ঐশী বলতে শুরু করলো। ঐশী বলল, শোন, ট্রেনের ঘটনার জন্য সরি, টাকা তুই নিসনি। বাসায় এসে ব্যাগ খুলেই টাকা সেখানেই পাই, এই নে তোর টাকাটা। আমি বললাম, ভুল বুঝতে পারছেন, এটাই অনেক, টাকা লাগবে না। ঐশী বলল, তুই কি আমাকে ফকির ভাবিস নাকি? নে তোর টাকা। আমি ঐশীর ধমকে টাকা নিয়ে নিই। গাড়ির কাছে গিয়ে ড্রাইভিং সিটে বসতেই উপর পাশ থেকে ঐশী সামনে এসে বসে। আমি বললাম, এ কি ম্যাম, আপনি পিছনে বসুন। ঐশী বলল, কেন পিছনে বসতে হবে কেন? আমি বললাম, না মানে মালিকরা তো পিছনেই বসে। ঐশী বলল, তোর এত কিছু ভাবতে হবে না, আমার গাড়ি, আমি যেখানে ইচ্ছে বসবো। আর আমি সামনে না বসলে তোকে রাস্তা চিনাবে কে?
ঐশীর কথাই যুক্তি আছে, তাই আমি চুপ করে গাড়ি চালাতে থাকি। ঐশী আমাকে রাস্তা দেখিয়ে দিচ্ছে। আমি মনে মনে ভাবছি, যেমন রাগী মনে করেছিলাম তার থেকে কমই আছে। আজ ঐশী নীল কালারের সালোয়ার কামিজ পরেছে। আমি চোখ সরাতেই পারছি না, একেবারে যেন আসমান থেকে হুর এসে আমার সাথে বসেছে। কিছুক্ষণের মধ্যে ভার্সিটিতে চলে যাই। আমি পার্কিং এরিয়াতে গাড়ি পার্ক করে চলে যাই। এইদিকে ঐশী তার বান্ধবীদের কাছে যাই। কিরে ঐশী, এই হ্যান্ডসাম ছেলেটাকে কোথা থেকে আনলি? একেবারে চকলেট বয়, প্রথম দেখাতেই ক্রাশ খেয়ে ফেলছি রে। তিশার কথাই ঐশী তার দিকে রাগি লুকে তাকিয়ে বলে, আব্বু আমার জন্য বডিগার্ড ডেকেছে তাকে, আর আমাদের ভার্সিটিতেই পড়বে। আর ক্রাশ খেয়েছিস, এই পর্যন্তই থাক, তোদের সবাই দুলাভাই, বুঝতে পারছিস? তিশা বলল, তলে তলে টেম্পু চালাও আর আমরা বললেই হরতাল, তাই না? তিশার কথা শুনে সবাই হাসতে শুরু করে দেয়। তখনই আমি ঐশীকে খুঁজতে খুঁজতে তার সামনে আসি আর বলি, ম্যাম আপনাকেই খুঁজতেছি, আমি তো প্রিন্সিপাল স্যারের রুম চিনি না, আমাকে একটু দেখিয়ে দিবেন? ঐশী বলল, এই তিশা তোরা বস, আমি অনেককে স্যারের রুম দেখিয়ে আসি। স্যারের রুম দেখিয়ে ঐশী আমাকে বলল, শুন, কোনো মেয়ের দিকে তাকাবি না, আমি যা বলবো তাই কিন্তু শুনতে হবে, মনে রাখিস। যদি দেখি কোনো মেয়ের দিকে তাকিয়েছিস তাহলে তোর খবর আছে। আর ক্লাস শেষ করে ওই বটগাছটার সামনে এসে দাঁড়িয়ে থাকবি, বুঝতে পারছিস? আমি বললাম, জি ম্যাম। ঐশী কথাগুলো বলেই চলে যায়। আমি যেন হাঁপ ছেড়ে বাঁচি। প্রিন্সিপাল স্যারের রুমে অনুমতি নিয়ে প্রবেশ করি। আনাপ চৌধুরীর কথা বলতেই প্রিন্সিপাল স্যার আমাকে ভর্তি কমপ্লিট করিয়ে ক্লাসে নিয়ে যায়। এভরিওয়ান স্টুডেন্ট, এ হচ্ছে তোমাদের নতুন ফ্রেন্ড, সবাই পরিচিত হয়ে নিও, কেমন? কথাগুলো বলেই প্রিন্সিপাল স্যার রুম থেকে চলে যায়। আমি গিয়ে পিছনের সিট খালি, ওখানে গিয়ে বসি। তখনই ক্লাসে স্যার আসে, আমাকে উদ্দেশ্য করে বলে, এই ছেলে নতুন নাকি? দাঁড়াও। স্যারের কথাই বুঝতে পারি আমাকেই বলতেছে কথাটা, তাই দাঁড়িয়ে পড়ি। আমি বললাম, জি স্যার, আমি নতুন। স্যার বলল, তা আগে কোথায় পড়েছ? আমি বললাম, ময়মনসিংহে। স্যার বলল, তাহলে এখানে কেন? আমি বললাম, স্যার সমস্যার কারণে এখানে ট্রান্সফার নিয়ে এসেছি। স্যারকে মিথ্যা বললাম, আপনারা তো জানেনই কেন এসেছি। স্যার বলল, তোমার পরিচয় দাও আমাদেরকে। আমি বললাম, জি, আমি অনিক মাহমুদ। আব্বু আম্মু একটা অ্যাক্সিডেন্টে আমাকে ছেড়ে চলে যায়, এখন আমার আপন বলতে কেউ নেই। স্যার বলল, সরি ম্যান, আর সবাই অনিকের সাথে পরিচয় হয়ে নিবে, কেমন? স্যার আমাদের ক্লাস করিয়ে চলে যায়। স্যার যেতেই অনেকেই পরিচিত হতে আসে, তাদের মাঝে একজন খুবই মিশক। হাই, আমি সাইফুল। হ্যালো, আমি অনিক মাহমুদ। ফ্রেন্ডস? ওকে ফ্রেন্ডস। সাইফুল বলল, তাহলে আপনি বলা যাবে না, তুই করে বলতে হবে, কেমন? আমি একটু ভেবে রাজি হয়ে যাই। ওকে। সাইফুল বলল, তাহলে চল, আমার বাকি ফ্রেন্ডের সাথে তোকে পরিচয় করিয়ে দিই। আমি বললাম, ওকে চল। সাইফুল আমাকে তার বাকি ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দেয়। তারা প্রত্যেকেই মিশুকি মনের। তাদের সাথে পরিচয় হয়ে সত্যিই খুব ভালো লেগেছে। তাদের সাথে আড্ডা দিয়ে বিদায় নিয়ে চলে আসি, কারণ ঐশীর সাথে বাড়ি যেতে হবে। বটগাছের কাছে গিয়ে দেখি ঐশী আগেই সেখানে দাঁড়িয়ে আছে। ঐশী বলল, কিরে এত দেরি করলি কেন? আমি কখন থেকে দাঁড়িয়ে আছি, চল। আমি বললাম, সরি, ক্লাসে দেরি হয়ে গেছে। ঐশী বলল, আচ্ছা চল, এখন বাসায় যাব না। আমি বললাম, তাহলে কোথায় যাবেন? ঐশী বলল, শপিং করতে যাব, চল শপিং মলের দিকে। আমি আর কি করব, মালিক যেখানে বলবে আমার সেখানেই নিয়ে যেতে হবে। ঐশী ম্যামকে নিয়ে শপিং মলে যাই। অনেক মার্কেট করছে, ছেলেদেরও করেছে, হয়তো ওনার বয়ফ্রেন্ডের জন্য। আমার কি, আমি ওনার বডিগার্ড মাত্র, ওনাকে সুরক্ষা দেওয়াই আমার কাজ। শপিং শেষ করে ওনাকে নিয়ে বাড়ি যাই। নিজের রুমে যাওয়ার সময় উনি আমাকে ডাক দিলেন, তাই বাধ্য ছেলের মতো ওনার কাছে যাই। ঐশী বলল, নে, এগুলো তোর জন্য এনেছি। আমি বললাম, আমার জন্য ম্যাম? ঐশী বলল, তোর জন্য, পরে জানাবি কেমন হয়েছে। আমি খুশিতে আত্মহারা হয়ে যাই, এই প্রথম কেউ আমাকে গিফট দিচ্ছে। ম্যামের হাত থেকে জিনিসগুলো নিয়ে উপরে চলে যাই। রুমে গিয়ে প্যাকেটটা খুলেই দেখি শার্ট প্যান্ট, দেখতে সেই সুন্দর। ম্যামের পছন্দ ভালো বলতেই হবে। এভাবে একদিন চলে যায়। আমি গাড়িতে বসে আছি ম্যামকে নিয়ে যাওয়ার জন্য। একটু পর ম্যাম এসে আমার পাশের সিটে বসতেই গাড়ি চালাতে শুরু করলাম। ভার্সিটিতে গিয়ে ম্যামকে নামিয়ে দিয়ে গাড়ি পার্কিং করে চলে আসি। গাড়ি পার্ক করে ক্লাসরুমে চলে যাই। ক্লাস শেষ করে বাইরে যেতেই সাইফুল প্রশ্ন করলো, অনিক, তোকে দেখি এই শহরের সব থেকে ধনী বিজনেসম্যানের মেয়েকে গাড়ি করে নিয়ে আসিস, কাহিনী কি? আমি বললাম, ও তুই ঐশী ম্যামের কথা বলছিস? আচ্ছা শোন। তারপর সাইফুলকে সব বললাম। সাইফুল বলল, তার মানে তুই ঐশীর বডিগার্ড? আমি বললাম, সাইফুল বলল, তাহলে তো তোর কপাল খুললো, এই ভার্সিটির সবার ক্লাসের তুই বডিগার্ড। ঐশীর সাথে কথা বলার জন্য কত ছেলে পাগল, আর তুই কিনা তার বাড়িতেই, তার সাথেই ভার্সিটিতে। তোরই তো কপাল রে বন্ধু। আমি আর সাইফুল কথা বলে ক্লাস থেকে বের হয়ে দেখি একটা ছেলে ঐশীর হাত ধরে টানাটানি করছে।
ঐশী যতবার ছাড়ানোর চেষ্টা করছে ততবারই হাত চেপে ধরছে। বিষয়টা দেখে মাথায় রক্ত উঠে যায়। তার কাছাকাছি গিয়ে শুনবার চেষ্টা করি কি নিয়ে কথা কাটাকাটি হচ্ছে। ঐশী বলছে, রকি তুই কিন্তু অসভ্যতামি করছিস। কতবার বলছে আমি তোকে ভালোবাসি না, তারপরও কেন আমার পিছনে পড়ে আছিস? হাত ছাড়, সবাই দেখছে। রকি বলল, আমি তোকে ভালোবাসি, তুই কেন বাসবি না? আমার বাপের কি কম টাকা পয়সা আছে? বরং তোর বাপের থেকেও বেশি আছে। আজকে আর তোর কোনো কথাই মানছি না। তুই আমার গালে থাপ্পড় মেরে চরম ভুল করেছিস, আজকে হাড়ে হাড়ে টের পাবি। কথাগুলো বলেই রকি ছেলেটা ঐশীর হাত ধরে টান দিয়ে যাওয়ার খুব চেষ্টা করছে, কিন্তু এক চুলও নড়াতে পারেনি। ছেলেটা মনে মনে চিন্তা করে, এক মুহূর্তে ঐশীর শরীরে এত শক্তি কোথা থেকে আসলো? সে নাড়াতেই হিমশিম খাচ্ছে। ঘুরে ঐশীর দিকে তাকিয়েই দেখে একটা ছেলে ঐশীর ওপর হাত ধরে আছে, তাই সে নড়াতেও পারেনি। রকি বলল, এই কে রে তুই? আমার কাজে বাধা দিস? জানিস আমি কে? আমার পাওয়ার কি জানিস? নিজের ভালো চাইলে পালা এখান থেকে। আমি বললাম, আমি ঐশী ম্যামের বডিগার্ড, আর যেহেতু উনি আপনার সাথে যেতে চাচ্ছে না, তাই ওনাকে ছেড়ে দিন, এতে আপনার ভালো হবে। রকি বলল, বুঝতে পারছি, তোকে এভাবে বললে হবে না। কথাটা বলে রকি যে আমাকে ঘুরে ঘুষি মারতে যাবে, আমি তার ডিফেন্স করে উল্টো তার নাক বরাবর ঘুষি মেরে দিই। রকি ঐশীকে ছেড়ে নাক ধরে দুহাত পিছনে চলে যায়। হুট করে ঐশীকে ছেড়ে দেওয়ার তাল সামলাতে না পারায় পড়ে যেতে নিলেই অনেক ঐশীর কোমর জড়িয়ে নেয়। তার সাথে ঐশী অপলক দৃষ্টিতে অনেকের দিকে তাকিয়ে আছে। ছেলেটার কথাই ঐশী আর অনেক বাস্তবে ফিরে আসে। রকি বলল, এই ছোট লোকের বাচ্চা, তুই জানিস না কার গায়ে হাত তুলেছিস? একটু ওয়েট কর, তোকে মজা দেখাচ্ছি। কথাগুলো বলেই ছেলেটা কাকে যেন ফোন দেয়। ঐশী অনেককে বলে, অনেক, ওরা ভালো ছেলে না, চলো বাসায় চলে যাই, না হলে অনেক সমস্যা হয়ে যাবে। রকির পাওয়ার অনেক, তুমি পারবে না। এখন অনেক ছেলে পেলে তোমাকে মারার জন্য আসবে, তাই চলো বাসায়। আমি বললাম, না ম্যাম, পালিয়ে যাওয়ার পাত্র আমি নয়। আর দেখি কাকে নিয়ে আসে। আপনার সুরক্ষা দেওয়াই আমার দায়িত্ব। আর যদি এভাবে চলে যাই, পরের দিন আপনাকে আরো নানাভাবে হেনস্থ করবে। তাই আজকের কাহিনীর ইতি এখানেই টেনে যাব। আর আমাকে নিয়ে চিন্তা করবেন না, আমি আপনার বডিগার্ড মাত্র, আপন বলতে কেউ নেই আমার, তাই মরার চিন্তা আমি করি না। অনেক কথাগুলো বলে ঐশীর ফ্রেন্ড তেশাকে ইশারা করে ঐশীকে নিয়ে যেতে বলে। তখনই প্রায় 2-3টা গাড়ি ভার্সিটিতে প্রবেশ করে। 3টা গাড়িতেই পোলাপান ভর্তি। তারা সবাই তেরে এদিকে আসছে। ঐশী ভয়ে কাতর হয়ে আছে, অনেক কি পারবে এতগুলো ছেলের সাথে? তখনই একটা ছেলে দৌড়ে এসে অনেকের বাড়ি মারার জন্য হকি স্টিক উঠাতেই, তো এভরিওয়ান